অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা শুরু করার জন্য আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নিকট অনুমতি প্রার্থনা করছি। আজকের ৪১তম বার্ষিক সাধারণ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি মুফতি সালমান ফার্সি পেশ ইমাম বিএসসিসি কে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. صدقت يا رب العالمين. সূরা জুমআ 9, 10, 11 নম্বর আয়াত। তরজমা। হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করো। অতঃপর নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে স্মরণ করো বেশি বেশি, যাতে তোমরা সফল কাম হও। কতক লোক যখন ব্যবসায় অথবা কোনো খেলা দেখলো তখন তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে গেল। বলে দাও, আল্লাহর কাছে যা আছে তা ব্যবসা ও খেলা অপেক্ষা অনেক উত্তম। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। আল্লাহ আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে ৪১তম বার্ষিক সাধারণ সভার স্বাগত বক্তব্য প্রদান করবেন ব্যবস্থাপনা পরিচালক অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত চেয়ারম্যান বিএসসিসি ও এবিএল পরিচালনা পরিষদ, উপস্থিত রয়েছেন সম্মানিত পরিচালক বিন্দু অ্যাটলাস বোর্ড এবং বিএসসিসি বোর্ড, আরো উপস্থিত রয়েছেন সকল বিভাগীয় প্রধান বিএসসিসি। অনলাইনে সংযুক্ত রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জের প্রতিনিধিবৃন্দু, সিডিবিএল, আইসিবি, অডিটর্স এবং উপস্থিত রয়েছেন সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু এবং অনলাইনে সংযুক্ত রয়েছেন অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক বিন্দু। আসসালামু আলাইকুম। আজকের ৪১তম বার্ষিক সাধারণ সভায় অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন রাষ্ট্রত্ব ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল হোন্ডা মোটরস কোম্পানি জাপানের কারিগরি সহযোগিতায়, যার কারণে
দীর্ঘ 40 বছর এদেশের বাজারে হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন ও বিপণন করায় অত্যন্ত সুনামধন্য একটি প্রতিষ্ঠানে পরিণত হয়, পাশাপাশি ধারাবাহিকভাবে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়। কিন্তু 2013 সালে হোন্ডা নিজস্ব ফ্যাক্টরি করার কারণে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড হোন্ডার থেকে বঞ্চিত হয়, যার কারণে নিজস্ব প্রোডাক্ট না থাকায় প্রোডাক্ট সংকটের কারণে গত কয়েকটা বছর ধরে আমরা একটা খারাপ সময় পার করছি। আর একমাত্র কারণ, একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড যখন হাতছাড়া হয়ে যায় তখন আসলে নিজের প্রোডাক্ট না থাকার কারণে এই লোকসানের মুখে পতিত হতে হয়েছে। তো আমরা চেষ্টা করেছিলাম যে বিশ্বের খ্যাতনামা অন্য অন্য কোম্পানির সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা যায় কিনা, কিন্তু তথ্যপত্র এবং বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আমরা কনফার্ম হয়েছি যে আসলে যে সমস্ত প্রতিষ্ঠিত ব্র্যান্ড রয়েছে সেগুলো বাংলাদেশে এনগেজ থাকায় আমরা আসলে সেটা করতে পারিনি। যার কারণে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা টিভিএস ব্র্যান্ডের সাথে একটা চুক্তির মাধ্যমে শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল সরবরাহ দিয়েছি। কিন্তু দীর্ঘ 40 বছর আমরা যখন হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল সাপ্লাই দিয়েছি এবং হোন্ডার যে ব্র্যান্ড ইমেজ, এটা বিবেচনা সরকারি দপ্তর সংস্থাগুলো বারবারই অনুরোধ করছিল যে না, আপনারা আমাদেরকে অ্যাটলাসের মাধ্যমে হোন্ডা ব্র্যান্ড দেন। যার কারণে আমরা নভেম্বর মাসে হোন্ডা কোম্পানির সাথে পুনরায় ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করেছি। ফলশ্রুতিতে সকল দপ্তর সংস্থায় আমরা বর্তমানে হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল সরবরাহ দিচ্ছি, যার ফলে আমরা সরকারি দপ্তর এবং সংস্থার থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি। পাশাপাশি আমাদের একটা স্বপ্ন ছিল যে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড এই ট্রেডিং করে বাইরের প্রোডাক্ট নিয়ে বারবার মার্কেটিং করা, একটা সময় যা ডিস্ট্রিবিউটরশিপ বা চুক্তি থাকে না, তখন আবারও ব্র্যান্ড সংকট দেখা দেয়। এইটা রোধ করে নিজস্ব ব্র্যান্ড পরিচিতিতে কিভাবে অ্যাটলাসকে দাঁড় করানো যায়, তো এইটা নিয়ে আমরা কাজ করছিলাম এবং প্রায় 2 বছর কাজ করার পর ফাইনালি আমরা অ্যাটলাস ইভি, আপনারা ইতিমধ্যেই পত্রিকায় এবং মার্কেটে দেখেছেন যে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড গত 5ই নভেম্বর নিজস্ব ব্র্যান্ড অ্যাটলাস ইভি ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক বিপণন কার্যক্রম উদ্বোধন করেছে। এবং আপনাদের জানাতে চাই যে বিপণন কার্যক্রম শুরু করার প্রথম 7 দিনই আমাদের প্রথম লট হিসেবে 133টি মোটরসাইকেল এনে আমরা বিক্রয় শেষ করেছি এবং এখন যে চাহিদা আছে সেকেন্ড লট আমরা আগামী মাসের মাঝামাঝি সময় আসবে। আশা করছি যে জানুয়ারি থেকে সকল জেলা পর্যায়ে অ্যাটলাস ইভি ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক কাস্টমারগণ ক্রয় করতে পারবে। যেহেতু আমাদের প্রথম সমস্যাই ছিল যে আসলে ব্র্যান্ড নাই, যার কারণে যে লোকসানের ধারাবাহিকতা ছিল, আমরা এখন একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছি এবং এটাকে মার্কেট শেয়ার অ্যাচিভ করার জন্য আমাদের যে কর্ম পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেটা আমরা দেখেছি যে বর্তমানে বিশ্বে আমরা যদি চায়না, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার দিকে দেখি যে ইলেকট্রিক বাইক 50 থেকে 60% মার্কেটে ইলেকট্রিক বাইক ব্যবহার করছে, কারণ মাত্র 15 থেকে 20 টাকা চার্জ দিয়ে 100 কিলোমিটার চালানো যায়, যেখানে সেম একটা পেট্রোল বাইকের 240 টাকা লাগে তেল খরচ। তাহলে 20 টাকায় যেটা চলা যায় আমরা কেন 200 টাকা বা 240 টাকা খরচ করব? এটা একটা যৌক্তিক বিষয় এবং যেহেতু সেফটি ইস্যু একটা বিষয় থাকে, একটা ইলেকট্রিক বাইকের টপ স্পিড থাকে 60 কিলোমিটার, আর দেখা যাচ্ছে পেট্রোল বাইকের 100-150, যার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি। সেক্ষেত্রে ইলেকট্রিক বাইক ব্যবহার করলে একদিকে যেমন পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট, পাশাপাশি আপনার যাতায়াতের জন্য যে কস্ট সেটা সাশ্রয় হচ্ছে এবং সেফটি ইস্যুটা নিশ্চিত হচ্ছে। তাই বিশ্বব্যাপী যেমন ইলেকট্রিক বাইকের চাহিদা বাড়ছে, বাংলাদেশেও গত 1 বছরে আমরা দেখছি যে প্রতি মাসেই এটার বিক্রয় আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে। তো আমরা আশা করছি যে আমাদের যে প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি সাথে আরো নতুন নতুন মডেল আমরা সংযুক্ত করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে অ্যাটলাসের যে এই গত 8-9 বছরের যে লোকসানের প্রবণতা সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং আমাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে আমরা আশা করি যে আগামী বছর থেকে আপনাদের শেয়ার হোল্ডারদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা আপনাদের সুসময়ে ছিলাম, কিন্তু এখন লং টাইম আমরা খুব একটা খারাপ সময় পার করছি। তাই আমি তাদের আশ্বস্ত করতে চাই যে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড খুব সহসাই আবারও সেই লাভের ধারাবাহিকতা ফিরে আসবে এবং আপনাদের যে প্রত্যাশা সেটা পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তো আজকের 41তম বার্ষিক সাধারণ সভায় আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজকের এই
অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এক্সেলেন্স বার্ষিক সাধারণ সভায় আজকের আলোচ্যসূচি অনুযায়ী চেয়ারম্যান মহোদয় কর্তৃক আলোচ্যসূচি অনুযায়ী বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু। তো আলোচ্যসূচি একে আছে আলোচ্যসূচি ১ 24শে ডিসেম্বর 2024 তারিখে অনুষ্ঠিত 40তম বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী নিশ্চিতকরণ। আমি এই আলোচ্যসূচির উপর ঠিক আছে, অনুমোদন করা হলো। আলোচ্যসূচি 30শে জুন 2025 তারিখে সমাপ্ত অর্থ বছরের কোম্পানি নিরীক্ষিত স্থিতিপত্র, লাভ লোকসানের হিসাব এবং নিরীক্ষকের প্রতিবেদন এবং কোম্পানির পরিচালক মন্ডলীর বার্ষিক প্রতিবেদন গ্রহণ, বিবেচনা এবং অনুমোদন। কথা বলবেন? জি। মাননীয় চেয়ারম্যান, পরিচালক বিন্দু, শেয়ার হোল্ডার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, লওয়াল ওয়াজিব, এবং পরিষ্কার ভাবে লইতো আমরা কই সালাম আলাইকুম সালাম না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাক, এটা অনেক বড় সুন্নাত, আল্লাহ তাআলা আমাদের তৌফিক। তো 2 নম্বর এজেন্ডা মাননীয় চেয়ারম্যান সাহেব তো ভালো মানুষ। এর আগে আমরা একটা ন্যাশনাল টিভি এজিএম করছি, ওনার ওখানে আমরা খুব আন্তরিকতা পাইছি। আজকে ইনশাআল্লাহ আন্তরিকতা পাবো। তা আসলে জায়গা আছে, বিল্ডিং আছে, সব আছে, কিন্তু আমাদের প্রোডাকশন নেই। কর্মচারীরা, কর্মকর্তারা যেটা প্রফিট পার্টিসিপেশন তারা পায় না, আমরা ডিভিডেন্ড পাই না, শেয়ারের দাম কমে যায়। এই কয়েকটা কারণ। কারণ একটাই, উৎপাদন করতে হবে, বিক্রি করতে হবে, লাভ করতে হবে। লাভ করলে শেয়ার হোল্ডার ভালো থাকবে, চেয়ারম্যান সভা এসে সুন্দর একটা হাসি দিতে পারবো, ভালো খাওয়াইতে পারবো, ভালো ডিভিডেন্ড দিতে পারবো। এখন এটা সেই 13 সাল থেকে চলে গেছে এই পর্যন্ত 12 বছর। 18 সাল থেকে আমাদের লস লস লস, এখন আমরা ডিভিডেন্ড পাই না। এখন চেয়ারম্যান সাহেব, আপনি যেভাবে ন্যাশনাল টিভি বলছেন, আজকেও আশা করি অ্যাটলাসে আগামী বছর থেকে এমডি সাহেব তো আশার বাণী শোনাইলো, আমাদের লক্ষ লক্ষ টাকা লস, তারপর আশা করি যে হয়তো বাড়বো। কিন্তু এখন প্রোডাকশন না থাকলে বাড়বো। আপনাকে বিভিন্ন এত জায়গা আছে টঙ্গীতে, জায়গাটা যদি কিছু বাড়াও দেন, কারোর সাথে জয়েন্ট ভেঞ্চারও করেন, এখন তো অনেক সুযোগ আছে, বিদেশের অনেক জয়েন্ট ভেঞ্চার অনেক কাজ করতেছে। আপনারা যদি জয়েন্ট ভেঞ্চারও করেন, আমার তো মনে হয় লাভে যাইতে পারবেন। মাত্র পেইড আপ ক্যাপিটাল 30-32 কোটি টাকা, এটা তো কোন টাকাই না বর্তমান যে জায়গার ভ্যালুয়েশন। আমার বাসা কিন্তু টঙ্গী, তো আমি দেখি মাঝে মাঝে জায়গাটা আমাদের কিছু চাকরিও করে কিছু লোক, কিন্তু খুব খারাপ লাগে যে অ্যাটলাস একসময় এত সুনামের কোম্পানি ছিল, আজকে এটা কেন এরকম। আমাদের মিস ম্যানেজমেন্টে আমরা খালি ওই চেয়ার বদলাই, এমডি সভা আছে, আরেক এমডি সভা আছে, চেয়ারম্যান সভা, চেয়ারম্যান, কিন্তু বাস্তবে অনেস্টি নিয়ে, সততা নিয়ে কাজ করতে হবে। এই প্রতিষ্ঠানটাকে আমি দাঁড় করাবো, এবং চেয়ারম্যান সাহেবের আন্তরিকতা আছে এবং ওনার সাপোর্ট আমরা পাবো ইনশাল্লাহ। তো আমি আশা করি কথা বেশি না বাড়িয়ে, আমাদের আরেক সেজিএম আছে তিতাসে, তো এই জন্য যে আমরা কিভাবে পরিকল্পনা করতে হবে যে আগামী 2 বছর 3 বছরের মধ্যে কিভাবে আমরা লাভজনক যাইতে পারি, এবং রোড ম্যাপ করতে হবে, জয়েন্ট ভেঞ্চার করতে হবে, কি করতে হবে, এটা আপনারা যারা ম্যানেজমেন্টে আছেন তারা করবেন। ওখানে ন্যাশনাল টিউবের প্রাক্তন এমডি সহ আছেন, হ্যাঁ, আপনারা অনেক বুদ্ধিজীবী, অনেক জায়গায় কাজ করেন, কিন্তু একটু মনোযোগ দিয়ে কাজ করলেই, হ্যাঁ, এটা নিজের মনে করে কাজ করলেই আজকে এটা লাভজনক করা সম্ভব। তো আশা করি আপনারা সেই পদক্ষেপ নেবেন, আমাদের সেই একজন সম্মানিত চেয়ারম্যানের নেতৃত্বে আগামী দিনে আমরা আশার মুখ পাবো এবং আশা
লাভ হবে ইনশাল্লাহ, সবাই খুশি হবে। এই পদক্ষেপ আপনারা নিবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে যেই এটলাস একটা ভালো প্রতিষ্ঠান পরিণত হয়ে প্রত্যাশা রেখেই শেষ করছি। কারণ অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করে লাভ নেই, কারণ অ্যাকাউন্টসে অনেক আলোচনা করলে দীর্ঘ 1-2 ঘন্টা চলে যাবে। কিন্তু মূল কথা হইলো আমাদের সেল বাড়াইতে হবে, প্রোডাকশন করতে হবে, বিক্রি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত বক্তা। তো আপনাদের যে বক্তব্যগুলো আপনি দিয়েছেন অত্যন্ত গঠনমূলক কথা, আমরা সেটা বিবেচনায় নেব এবং হয়তো আমরা কি ধরনের পদক্ষেপ নিয়েছি হয়তো আমি শেষ পর্যায়ে যখন কথা বলবো তখন সেটা আসবে। আপনাদের মধ্যে আর কেউ কিছু কি বলতে চান? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটলাস বাংলাদেশ আজকে 41তম বার্ষিক সাধারণ সভার সম্মানিত চেয়ারম্যান, পরিচালক বৃন্দ এবং শেয়ার হোল্ডার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, গত 20 তারিখে আপনার সাথে একটা মিটিং করলাম ন্যাশনাল টিউবে, না বেশ ভালোই লাগলো। তো আমরা ক্ষতিগ্রস্ত, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আমি দীর্ঘদিন যাবৎ এটলাসের এজিএম গুলি আমি কন্টিনিউ করতাম। আমি শুরু থেকে বলছিলাম, যখন হুন্ডার রিকন্ট্রাক্টটা হলো না তখন থেকে আমি এটা সমালোচনা করছিলাম। আমি বলছিলাম না, হুন্ডা যখন হাত ছাড়া হয়ে গেল তখন এটলাস জিরো হয়ে গেল। তারপরে হিরো আনা হলো, হিরোটা মার্কেটিং করা হলো, করার পরে এই হিরোটা কেন একটা ব্যক্তিকে দেওয়া হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য, যেখানে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা এবং আমরা যারা বিনিয়োগকারী আমাদের স্বার্থ জলাঞ্জলি দেয়া সে একটা ব্যক্তিকে হিরো দিয়ে দেওয়া হলো। এটা তো দেশ এবং রাষ্ট্রের জনস্বার্থে এটা করা হয়নি। এই 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 যে আমরা ক্ষতিগ্রস্ত হলাম তখন থেকে, এই এটলাস কিন্তু হিরোরে মার্কেটিং করছে, হিরোর একটা জয় জয়কার আসছিল, ঠিক ওই মুহূর্তে হিরোটাকে হাতছাড়া করে ফেললো এটলাসের তৎকালীন কর্মকর্তা যারা ছিলেন, এবং ওখানে বোধহয় শিল্প মন্ত্রী যে ছিল ওনারও একটা হাত ছিল। যাই হোক, এখন আমরা কিন্তু চেয়ারম্যান সাহেব আসলে হয় কি, আমাদের একটা সমস্যা আছে, যেমন আপনি আমাদের চেয়ারম্যান হিসাবে আছেন, আপনাদের আমরা কন্টিনিউ করতে পারবো না। আমরা এই গ্যাপটার কারণে, এই সমস্যাটার কারণে আমাদের সমস্যা হয়ে যায়। কারণ আপনি একটা ভালো প্রজেক্ট নিয়ে আসবেন, ভালো চিন্তা ভাবনা করে এটাকে গুছিয়ে আনবেন, কিন্তু পরবর্তীতে যে আসলে সে আবার তার এটা সব এলোমেলো করে ফেললো, অন্যদিকে চলে গেল, তার চিন্তাধারা মতো সে আগাইতে শুরু করলো। এই কারণে আমি দেখছি বিগত দিনে আমাদের যে এমডি ছিলেন কাসিম সাহেব, উনিও অনেক চেষ্টা করছে আন্তরিকতার সাথে। আমাদের ওই যে তৎকালীন চেয়ারম্যান সাহেব ছিল, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় নাই। আমরা শুধু আশ্বাস পাইছি, আশার বাণী শুনছি। তা আমি আশা করব আমাদের এই চেয়ারম্যান সাহেব আমাদের জন্য আগামী পরিকল্পনা করবেন এমন ভাবে যাতে আমরা এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা পরিত্রাণ পাই। এবং আমার কিছু ছিল বিভিন্ন সময় প্রস্তাব ছিল, যেমন আমাদের দেশে চাইনিজ ব্র্যান্ড অটো সয়লাভ হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু আমরা তো করতে পারতাম। এরকম প্রস্তাব আমার ছিল এটলাসে, যেমন একটা মিশুক করে করতে পারে নাই, কিন্তু এই অটোটা করলে বোধহয় আমরা মার্কেটিং করতে পারতাম। এখন অটো রিক্সা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে, কিন্তু আমাদের এইদিকে কেউ দৃষ্টি দেয়নি। কিন্তু আমাদের ব্যবসা দরকার, আমাদের এটলাসকে বাঁচাইয়া রাখার জন্য আমাদের এই কর্মকর্তা কর্মচারী এবং বিনিয়োগকারীদের বাঁচানোর জন্য আমাদের ব্যবসা দরকার। আমাদের বসে থাকলে হবে না, আমাদের জায়গা আছে, ফ্যাক্টরি আছে, সব আছে, কিন্তু প্রোডাকশন নেই। প্রোডাকশনে থাকতে হবে। তো চেয়ারম্যান সাহেব, আজকে অনেকগুলো এজিএম আছে, কিন্তু তারপরও এই এটলাস আমি কখনো বাদ দেই না আমার ইসের তালিকা থেকে। এটলাস আমি সব সময় এটলাসের এজিএমটা করি, এবং তিতাসটা, এখন তিতাসের মিটিং চলতেছে। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম, আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত স্টেক হোল্ডার মহোদয়, আপনার সুচিন্তিত মতামত
এবং আপনার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করার জন্য। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যেহেতু শেয়ার হোল্ডার মানে এই প্রতিষ্ঠানের অংশীদার, সুতরাং আপনাদের যেহেতু অংশীদারিত্ব রয়েছে, আপনাদের যে বুদ্ধি পরামর্শ আছে সেটা দিয়েও আমাদেরকে সাহায্য করবেন। আমরা সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যেতে পারবো। আর আমরা কি ধরনের পদক্ষেপগুলো নিয়েছি সেটা হয়তো আমরা একেবারে শেষ পর্যায়ে আপনাদেরকে অবহিত করব। আপনাকে ধন্যবাদ। এরপর আর কেউ কিছু বলবেন? তাহলে যেটা হচ্ছে যে আমাদের যে হিসাব উপস্থাপন করা হলো সেই প্রতিবেদনটা কি আমরা গ্রহণ করতে পারি? তো অনুমোদন করা হলো। ধন্যবাদ। আলোচ্যসূচি 3, পরিচালক মন্ডলীর সুপারিশকৃত 24-25 অর্থ বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা। এ বিষয়ে তথ্য উপস্থাপনের জন্য কোম্পানি সচিবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলোচ্যসূচি 3, পরিচালক মন্ডলীর সুপারিশকৃত 24-25 অর্থ বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা। 2024-25 অর্থ বছরে কোম্পানি বর্তমান ব্যবসায়িক সার্বিক অবস্থা এবং 4,81,473 টাকা নেট লোকসানের বিষয়টি বিবেচনা ও ভবিষ্যতের কথা চিন্তা করে পরিচালনা পর্ষদ নো ডিভিডেন্ড প্রদানের ঘোষণা অনুমোদনের জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে অনলাইন লগইন প্রক্রিয়ায় ভোটিং সিস্টেমে ভোট প্রদানের অনুরোধ করা হয়েছিল। আলোচ্য প্রস্তাবের সমর্থনে অনলাইনে 1,94,83,688টি এবং সরাসরি কোনো ভোট পাওয়া যায়নি। প্রস্তাবের বিপক্ষে 517টি এবং সরাসরি কোনো ভোট পড়েনি। সুতরাং প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ায় আলোচ্য সূচি অনুমোদন করা যেতে পারে। যারা শেয়ার হোল্ডার, সম্মানিত শেয়ার হোল্ডার উপস্থিত আছেন, আপনার কোনো বক্তব্য আছে কিনা? তো ঠিক আছে, আমরা যেটা হলো নো ডিভিডেন্ড দিয়ে অনুমোদন করিলাম। আলোচ্যসূচি 4, পর্যায়ক্রমে অবসর গ্রহণকারী পরিচালকদের শূন্য পদে পরিচালক মনোনয়ন। এ বিষয়ে তথ্য উপস্থাপনের জন্য কোম্পানি সচিবকে আহ্বান জানাচ্ছি। আলোচ্যসূচি 4, পর্যায়ক্রমে অবসর গ্রহণকারী পরিচালকদের শূন্য পদে পরিচালক মনোনয়ন নির্বাচন। কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের 105 ধারা অনুযায়ী 9 জন পরিচালকের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত। কোম্পানি আইন 1994 এর তফসিল 1 এর দফা 79 অনুযায়ী গ্রুপ এ হতে কোম্পানির 2 জন পরিচালক জনাব ওসমান গনি ও জনাব বিশ্বাস রাসেল হোসেন অধ্যক্ষার 41তম বার্ষিক সাধারণ সভায় অবসর গ্রহণ করবেন। গ্রুপ এ এর শূন্য পদে 2 জন পরিচালক উক্ত গ্রুপের শেয়ার হোল্ডার বিএসইসি কর্তৃক মনোনীত হবেন। উল্লেখ্য যে কোম্পানি আইন 1994 এর তফসিল 1 এর 81 নং অনুচ্ছেদ মোতাবেক অবসর গ্রহণকারী পরিচালক বৃন্দি পুনরায় নির্বাচনযোগ্য। বিধায় গ্রুপ এ এর 51% শেয়ার হোল্ডার বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন কর্তৃক পরিচালক জনাব মোহাম্মদ ওসমান গনি ও জনাব বিশ্বাস রাসেল হোসেনকে পুনরায় পরিচালক হিসেবে মনোনীত করেছেন। গ্রুপ বি শেয়ার হোল্ডারদের মধ্যে পরিশোধিত মূলধনের ন্যূনতম 2% শেয়ার না থাকায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 21 মে 2019 তারিখের নোটিফিকেশন অনুযায়ী প্রতিষ্ঠানের 49% শেয়ার হোল্ডার পরিচালক পদে সাময়িক শূন্যতার সৃষ্টি হয়েছে। সে প্রেক্ষিতে বর্তমানে গ্রুপ এ শেয়ার হোল্ডারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সহ মোট 5 জন পরিচালক ও কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী 2 জন স্বতন্ত্র পরিচালকের মধ্যে একজন সহ সর্বমোট 6 জন পরিচালক রয়েছেন। উক্ত প্রস্তাব অনুমোদনের জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে অনলাইন লগইন প্রক্রিয়া ভোটিং সিস্টেমে ভোট প্রদানের অনুরোধ করা হয়েছিল। আলোচ্য প্রস্তাবের সমর্থনে ভোটিং সিস্টেমে অনলাইনে 1,94,84,198টি ভোট পাওয়া গেছে এবং সরাসরি কোনো ভোট পাওয়া যায়নি। প্রস্তাবের বিপক্ষে অনলাইনে 7টি এবং সরাসরি কোনো ভোট পাওয়া যায়নি। সুতরাং প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ায় আলোচ্য সূচিটি অনুমোদন করা যেতে পারে। ধন্যবাদ। যেহেতু এখানে সরকারের 51%, আপনি কিছু বলতে চাচ্ছেন? না বললে বলেন, তারপরে আমি বলি। বলেন। না, সেটাই আমি বলছি যে যেহেতু সরকারের এখানে 51% শেয়ার রয়েছে, সুতরাং সরকার যেহেতু এই 2 জনকে মনোনীত করেছে এবং যেহেতু ভোটে উপস্থাপন করা হয়েছে, ভোটেও এদেরকে সমর্থন দেওয়া হয়েছে, সুতরাং এই 2 জন পরিচালককে আমরা মনোনীত করলাম। ধন্যবাদ। নেক্সট। আলোচ্যসূচি 5, স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন। এই বিষয়ে তথ্য উপস্থাপনের জন্য কোম্পানি সচিবকে আহ্বান জানাচ্ছি। আলোচ্যসূচি 5, স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
2022-এর পত্র অনুযায়ী অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদে মোহাম্মদ রিদওয়ানুল হক পিএইচডি অধ্যাপক আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ডক্টর সৈয়দ শাহিদ ইমতিয়াজ অধ্যাপক এবং প্রাক্তন চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করে, যা 3/9/2022 তারিখে অনুষ্ঠিত এপিএল এর 439তম পরিচালনা পর্ষদ সভায় অনুমোদিত হয়। উল্লেখ্য যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোড এর 30 জুন 2018 তারিখের নোটিফিকেশন এর 1-2 নং শর্ত অনুযায়ী স্বতন্ত্র পরিচালকের মেয়াদ 3 বছর, অর্থাৎ উক্ত শর্ত অনুযায়ী এবিএল এর পরিচালনা পর্ষদের 2 জন স্বতন্ত্র পরিচালকের মেয়াদ গত 2/9/2025 তারিখে শেষ হয়েছে। উক্ত নোটিফিকেশনের 1-2 নং শর্ত অনুযায়ী স্বতন্ত্র পরিচালকের পদ 90 দিনের বেশি খালি রাখা যাবে না এবং 1-2 নং শর্ত অনুযায়ী স্বতন্ত্র পরিচালকের মেয়াদ সর্বোচ্চ 1 মেয়াদ অর্থাৎ 3 বছরের জন্য বৃদ্ধি করা যাবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 29 এপ্রিল 2024 ও 29 জুলাই 2025 তারিখের নোটিফিকেশন অনুযায়ী স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে একজন নারী সদস্য রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যা 31 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তৎপ্রেক্ষিতে 26/8/2025 তারিখে অনুষ্ঠিত 462তম পরিচালনা পর্ষদ সভায় মোহাম্মদ রিদওয়ানুল হক পিএইচডি অধ্যাপক আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্র পরিচালক হিসেবে পরবর্তী 1 মেয়াদ অর্থাৎ 3 বছরের জন্য পুনর্নিয়োগ প্রদান করা হয়। উক্ত প্রস্তাব অনুমোদনের জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে অনলাইন লগ ইন প্রক্রিয়ায় ভোটিং সিস্টেমে ভোট প্রদানের অনুরোধ করা হয়েছিল। আলোচ্য প্রস্তাবের সমর্থনে ভোটিং সিস্টেমে অনলাইনে 1,94,84,198টি এবং সরাসরি কোনো ভোট পাওয়া যায়নি। প্রস্তাবের বিপক্ষে অনলাইনে 7টি এবং সরাসরি কোনো ভোট পাওয়া যায়নি। সুতরাং পক্ষে বেশি ভোট পরে আলোচ্য সূচিটি অনুমোদন করা যেতে পারে। জনাব রিদওয়ানুল হক গত 3 বছর আমাদের সাথে পরিচালক হিসাবে কাজ করেছেন এবং যেটা হচ্ছে তিনি এই সময়ে এই অ্যাটলাস বাংলাদেশের উন্নয়নের জন্য বা এটি লোকসান থেকে লাভজনক অবস্থায় নিয়ে আসার জন্য যথেষ্ট মেধা এবং শ্রম এখানে ব্যয় করেছেন এবং উনি যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি এর একটা উচ্চ মাপের অধ্যাপক। তো আমরা সেই বিবেচনায় বোর্ড তাকে আবার আগামী 1 মেয়াদ 3 বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়ার জন্য আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। সেই ক্ষেত্রে অনলাইন ভোটিং এ তো আমরা রেজাল্ট দেখেছি। উপস্থিত আপনারা যারা আছেন আপনাদের মতামত একটু আশা করছি। তাহলে আমরা জনাব রিদওয়ানুল হককে আগামী 1 মেয়াদের জন্য অর্থাৎ 3 বছরের জন্য পুনরায় স্বতন্ত্র পরিচালক হিসাবে নির্বাচিত করলাম। ধন্যবাদ। আলোচ্য সূচি 6 2025-26 অর্থ বছরের জন্য কোম্পানি নিরীক্ষক নিয়োগ এবং তাদের ফি নির্ধারণ এ বিষয়ে তথ্য উপস্থাপনের জন্য কোম্পানি সচিবকে আহ্বান জানাচ্ছি। আলোচ্য সূচি 6 2025-26 অর্থ বছরের জন্য কোম্পানির নিরীক্ষক নিয়োগ এবং তাদের ফি নির্ধারণ। কোম্পানির 40তম বার্ষিক সাধারণ সভায় নিয়োগপ্রাপ্ত নিরীক্ষক মেসার সাইফুল শামসুল আলম এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস 2024-25 অর্থ বছরে কোম্পানির নিরীক্ষা কাজ সমাপ্ত করেছেন। নিয়ম অনুযায়ী তারা অধ্যক্ষের বার্ষিক সাধারণ সভায় অবসর গ্রহণ করবেন। উক্ত নিরীক্ষা ফার্ম 2025-26 অর্থ বছরের নিরীক্ষক হিসেবে নিরীক্ষা কার্য পরিচালনা করার আগ্রহ প্রকাশ করে যথাযথ সময়ে পত্র প্রেরণ করেছেন। উল্লেখ্য যে কোম্পানি আইন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী মেসার সাইফুল শামসুল আলম এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস পুনর্নিয়োগযোগ্য এবং আইনগত কোনো বাধা না থাকায় 2025-26 অর্থ বছরের জন্য ভ্যাট ব্যতীত এবং আয়কর সহ 1,05,000 টাকা ফিতে মেসার সাইফুল শামসুল আলম এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস কে বহির্নিরীক্ষক হিসেবে পুনর্নিয়োগের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ সুপারিশ করে, যা মাত্র বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ার হোল্ডারদের বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করা হলো। উক্ত প্রস্তাব অনুমোদনের জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে অনলাইন লগ ইন প্রক্রিয়ায় ভোটিং সিস্টেমে ভোট প্রদানের অনুরোধ করা হয়েছিল। আলোচ্য প্রস্তাবের সমর্থনে ভোটিং সিস্টেমে অনলাইনে 1,84,84,215টি এবং সরাসরি কোনো ভোট পাওয়া যায়নি। প্রস্তাবের বিপক্ষে অনলাইনে কোনো ভোট পায়নি এবং বিপক্ষেও কোনো ভোট পাওয়া যায়নি। সুতরাং প্রস্তাবের পক্ষে বেশি ভোট পরে আলোচ্য সূচিটি অনুমোদন করা যেতে পারে। সম্মানিত শেয়ার হোল্ডার যিনি উপস্থিত আছেন আপনার মতামত। তাহলে এটি জনাব মেসার সাইফুল শামসুল আলম এন্ড
কোম্পানি চার্টার অ্যাকাউন্টস কে বই নিরীক্ষক হিসাবে মনোনীত করা হলো। আলোচ্যসূচি ৭, 2025-26 অর্থ বছরের জন্য কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ এবং ফি নির্ধারণ এ বিষয়ে তথ্য উপস্থাপনের জন্য কোম্পানি সচিবকে আহ্বান জানাচ্ছি। আলোচ্যসূচি ৭, 2025-26 অর্থ বছরের জন্য কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ এবং ফি নির্ধারণ। কোম্পানির কমপ্লায়েন্স নিরীক্ষক মারক অ্যান্ড কোং চার্টার অ্যাকাউন্টেন্টস ফার্ম বিগত 2024-25 অর্থ বছরে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষা কার্য সম্পাদন করেছেন। গত বছরে তাদের কার্যক্রম সন্তোষজনক ছিল। নিয়ম অনুযায়ী ফার্মটি আপনাকে বার্ষিক সাধারণ সেবা অবশ্যই গ্রহণ করবেন। উক্ত নিরীক্ষা ফার্ম 2025-26 অর্থ বছরের কোম্পানির কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিরীক্ষা কার্য পরিচালনা করার আগ্রহ প্রকাশ করে যথাসময়ে পত্র প্রেরণ করেছেন। উল্লেখ্য যে কোম্পানি আইন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী মারক অ্যান্ড কোং চার্টার অ্যাকাউন্টেন্টস ফার্ম পুনঃনিয়োগের যোগ্য এবং আইনগত কোনো বাধা না থাকায় 2025-26 অর্থ বছরের জন্য ভ্যাট এবং আয়কর সহ 24,000 টাকা ফিতে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড এর কমপ্লায়েন্স অডিটর হিসেবে পুনঃনিয়োগের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ সুপারিশ করে, যা অত্র বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দের বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করা হলো। উক্ত প্রস্তাব অনুমোদনের জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে অনলাইন লগইন প্রক্রিয়ায় ভোটিং সিস্টেমে ভোট প্রদানের অনুরোধ করা হয়েছিল। আলোচ্য প্রস্তাবের সমর্থনে ভোটিং সিস্টেমে অনলাইনে 1,94,84,198টি এবং সরাসরি কোনো ভোট পাওয়া যায়নি। প্রস্তাবের বিপক্ষে অনলাইনে কোনো ভোট পড়েনি এবং পক্ষেও কোনো ভোট পড়েনি এবং বিপক্ষেও কোনো ভোট পড়েনি। সুতরাং প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ায় আলোচ্য সূচি অনুমোদন করা যেতে পারে। যারা উপস্থিত আছেন আপনাদের মতামত। ঠিক আছে, এটি অনুমোদন করা হলো। নেক্সট আলোচ্যসূচি ৮, সভাপতির অনুমতিক্রমে আইন অনুগ আলোচ্যযোগ্য অন্যান্য বিষয়াদি যদি থাকে। আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার তো ইতিমধ্যেই তার বক্তব্য পেশ করেছে, সুতরাং আর কি নতুন করে কিছু বলার আছে? আসসালামু আলাইকুম। ইতিমধ্যে 3-4-5 জন শেয়ার হোল্ডার মেসেজ পাঠিয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। জি, আমি মেসেজটা একটু পড়তেছি। বিআইডি নাম্বার 120459016535064 আব্দুল মতিন শাহিদ। উনি লিখেছেন আগামীতে ভালো লভ্যাংশ আশা করি। তারপরে আরেকজন সম্মানিত শেয়ার হোল্ডার, তার বিআইডি নাম্বার 12025400077779304 মিস্টার মোহাম্মদ আনিস রাজ্জাক। উনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you to Honorable Chairperson and CEO and Managing Director and Board members for holding the 41 AGM thwarting physically and hybrid system. It's a great pleasure and help for people like me who is a retired person and a sick man, heart related, giving the opportunity to attend the meeting through digital platform online. The company of the for the year 2025 has remarked no dividend which is not up to the mark and will reflect the image of the company in the negative sense than that what it is at present. Attend of the chief person, CEO, managing director is drawing in this regard. With request, if possible, please declare dividend to a representative responsible figure so that we can be proud of our company. আর কারো বক্তব্য আছে? আরেকটা আছে স্যার, এটা হলো তিনটে একবারে শেষ করেন। হ্যাঁ, লভ্যাংশ না দেয়া আমাদের জন্য কাম্য নয়।
ধন্যবাদ সম্মানিত শেয়ার হোল্ডার, যারা আজকে সংযুক্ত থেকে আমাদেরকে এই মতামত পাঠিয়েছেন। আপনাদের মতামতের জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যে কথা বলেছেন দ্রব্যাংশের ব্যাপারে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে ভবিষ্যতে যাতে আপনাদের এই যে বক্তব্যগুলো আজকে উপস্থাপন করেছেন সেটিকে যাতে যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। আপনাদেরকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভায় আজকে সবার সভাপতি, চেয়ারম্যান বিএসসিসি এবং অ্যাটলাস পরিচালনা পরিষদ সম্মানিত চেয়ারম্যান স্যার তার বক্তব্য প্রদান করবেন, সেই সাথে ওনার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভায় উপস্থিত সম্মানিত শেয়ার হোল্ডারগণ, উপস্থিত বিএসসিসির পরিচালক বৃন্দ, উপস্থিত অ্যাটলাস বাংলাদেশের কোম্পানি বোর্ডের পরিচালক বৃন্দ, বিএসসিসির ঊর্ধ্বতন কর্তৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই এজিএম আমাদের জন্য যতটা আনন্দ ঘন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না, কারণ যেটা হলো যে আমরা এখনো লোকসানের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। তবে আমরা চেষ্টা করছি সেখান থেকে সামনের দিকে যাওয়ার জন্য। তা আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাইয়ের যোদ্ধাদেরকে, শহীদ যোদ্ধাদেরকে, যারা এই আজকের একটা মুক্ত পরিবেশ তৈরির জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। পাশাপাশি আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই স্বাধীনতার মাসে সেই মহান শহীদ মুক্তিযোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো আরো গভীরভাবে স্মরণ করছে আমাদের কাছ থেকে সম্প্রতি হারিয়ে যাওয়া শরীফ ওসমান হাদি, যিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, তরুণ একজন প্রতিবাদী, যে হয়তো আমাদের মাঝে থাকলে আগামী দিনে এই সমাজ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সুতরাং তার রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা একটা সময় এই প্রতিষ্ঠানটি লাভজনক প্রতিষ্ঠানে ছিল এবং আপনারা সম্মানিত শেয়ার হোল্ডারগণ এটা লসের পিছনের কিছু কারণ ব্যাখ্যা করেছেন। তা আমরা চেষ্টা করছি যে কারণগুলো ঘটে গেছে সেগুলোকে ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু যেখানে আমরা আছি সেখান থেকে কিভাবে আমরা যাত্রা শুরু করতে পারি এবং আমরা সামনের দিকে যেতে পারি। তবে অতীতের যে আমাদের ভুল ত্রুটিগুলো সেগুলো আমাদেরকে পর্যালোচনা করতে হবে, কারণ যদি সেই পর্যালোচনা না করি তাহলে যেটা হচ্ছে আগামী দিনের যে চলার পথটা সেখানেও আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমরা এখন যে সিদ্ধান্তই নেব না কেন সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমাকে আগামী দিনের চিন্তা করে বর্তমানকে বিবেচনায় নিয়ে আগাতে হবে। আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যেই অ্যাটলাস বাংলাদেশ ইভি মোটরসাইকেল যেটা বলা হচ্ছে সেটি কিন্তু সংযোজন করা হচ্ছে এবং এই কার্যক্রম কিন্তু আমরা উদ্বোধন করেছি এবং ইতিমধ্যে আমরা এটার ব্যাপক সাড়া পেয়েছি এবং আগামী দিনে আমরা আশা করছি আরো উন্নত মানের, এখন যে ধরনের আছে এটি স্কুটি টাইপের এবং এটা যেটা মোটরসাইকেল আকারে যেটা হয়তো চায়না বা ইউরোপের দেশগুলোতে অলরেডি চালু হয়েছে, আমরা সে ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা জয়েন্ট ভেঞ্চারের কথা বলেছেন, আমরা কিন্তু সেই প্রক্রিয়ায় কাজ শুরু করেছি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আপনাদের কাছেও যদি কোনো বিদেশি ইনভেস্টর থাকে যারা জয়েন্ট ভেঞ্চার এখানে কাজ করতে চায় আমাদেরকে জানাবেন, অবহিত করবেন। আপনাদের যদি এ ধরনের জয়েন্ট ভেঞ্চারের উদ্যোগ আপনারা নিয়ে আসতে পারেন আমরা সাদরে সেটা গ্রহণ করব। তো সুতরাং আমরা সবাই মিলে যদি চেষ্টা করি সেটা কিন্তু হবে। তাছাড়া আমাদের আরো কিছু পরিকল্পনা, আপনারা যেটা বলেছেন যে 3 হুইলারের কথা যেটা বললেন, তো আসলে যেটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যে নীতিমালাটা সেটাই কিন্তু আসলে পুরোপুরি চূড়ান্ত হয়নি, কারণ আমরা যারা গভর্নমেন্ট প্রতিষ্ঠান আমরা কিন্তু যেমন আমরা বাজারে যেগুলো দেখছি এগুলা কিন্তু এক এক ধরনের, একটার সাথে কিন্তু আর একটা নেই, কিন্তু গভর্নমেন্ট যখন যাবে তাকে কিন্তু একটা স্ট্রাকচারে যাবে এবং ইতিমধ্যে আমরা কিন্তু বুয়েট একটা মডেল ডেভেলপ করেছে এবং বুয়েটের সাথে কিন্তু আমরা জয়েন্টলি যে তারা টেকনিক্যাল সাপোর্টটা দিবে এবং আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা থেকে আমাদের যে ওয়ার্কার আছে বা যা আছে প্রোডাকশন করতে যা প্রয়োজন সেটি আমরা দেব, এই আলোচনাটা চলছে। কিন্তু আমরা যেহেতু সরকারি প্রতিষ্ঠান
আমাদেরকে যদি মার্কেটে আসতে হয় তাহলে সরকারের অ্যাপ্রুভ একটা ডিজাইন নিয়ে আসতে হবে। সেই ডিজাইনটা এখনো আসলে ওইভাবে ডিক্লেয়ার করা হয়নি, যে কারণে আমরা কিন্তু শুরু করতে পারছি না। পাশাপাশি আমরা যেটা চিন্তা করেছি যে যেহেতু আমরা মোটরসাইকেল বিক্রি করি, মোটরসাইকেলের সাথে হেলমেটের একটা সম্পর্ক আছে। তো সুতরাং আমার যতগুলো মোটরসাইকেল, যে একটা মোটরসাইকেলের সাথে এখন কমপক্ষে কিন্তু দুটো হেলমেট যাচ্ছে। তো সুতরাং সেটাকেও আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে যে যেহেতু এখন প্রচুর পরিমাণ থ্রি হুইলার শুরু হয়েছে এবং আমাদের যেহেতু আমরা মোটর বাইক যেটা বলি আর কি সেটা নিয়ে আসতেছি, সেই ক্ষেত্রে ব্যাটারি একটা বিষয় থাকছে। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা ফর্মাল ওয়েতে, আমরা তো যদিও যত্রতত্র ব্যাটারি উৎপাদনের কিন্তু অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে, কিন্তু সেটা কিন্তু সরকার রিকগনাইজড না। কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে সেই বিষয়গুলো বিবেচনা করছি। কিন্তু আমরা একটু সতর্ক এই জন্য যে আমরা হয়তো একটা জিনিস শুরু করলাম, কিন্তু দেখা গেল প্রথম দিক দিয়ে সেটা একটু ভালো রেসপন্স পাইলাম, কিন্তু যদি লংজিভিটি হলো না, তখন কিন্তু আমার পুরো ইনভেস্টমেন্টটা ব্যর্থতায় পর্যবসিত হবে। সেজন্যই আমরা কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে এখন আরেকটু চিন্তা ভাবনা করেছি। আর আরেকটা জিনিস ভালো দিক হলো, যে কথাটা আপনারা বলেছেন যে হুন্ডা একসময় আমাদের ছিল, হুন্ডার কারণে হুন্ডা আমাদের কাছ থেকে চলে গিয়েছিল। কিন্তু এখন যেটা হচ্ছে আমাদের জন্য ভালো দিকটা হলো হুন্ডা কিন্তু আমাদের সাথে চলে আসছে। এবং আরেকটা সুবিধার জায়গাটা হলো যে হুন্ডাকে কিন্তু অনেকেই টানহেচড়া করতেছিল, কিন্তু বিএসসিসির চেয়ারম্যানই কিন্তু হুন্ডা বোর্ডের চেয়ারম্যান, যে কারণে যেটা হচ্ছে যে তারা এখন বাধ্য হচ্ছে যে এই অ্যাটলাসের সাথে বিজনেসটা করতে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সম্প্রতি গভর্নমেন্ট সেক্টরে যেখানে মোটরসাইকেল যাচ্ছে, হুন্ডা যাচ্ছে, সেটা কিন্তু অ্যাটলাসের মাধ্যমেই যাচ্ছে। তো এটাও আমাদের একটা ভালো সাইন। তো আমরা যদি আরো দুই একটা প্রোডাক্ট এ ধরনের যদি নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে হয়তো 2-1 বছরের মধ্যেই আমরা হয়তো আগে যেভাবে আপনার হাসি খুশি অবস্থায় ইজিএমে অংশগ্রহণ করেছেন, হয়তো আপনি বলেছেন যে আমরা তো আছি নাই, হয়তো হ্যাঁ আসলেই যেটা হচ্ছে ওই হাসি এজিএমে হয়তো আমার থাকার সৌভাগ্য নাও হতে পারে, কিন্তু আপনারা যে হাসি মুখে যখন এজিএমে অংশগ্রহণ করবেন, ওই দূর থেকে হাসিটা দেখিয়ে আমি তৃপ্তি পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সবার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।